প্রিয় দর্শক, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি মহানা টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি ডক্টর এজি খান, প্রধান সম্পাদক আমার সময়। ডক্টর এজি খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব, তবে শিরোনামগুলো দেখে আসি। দর্শক, আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। স্ক্রলে দেখানো নির্ধারিত নম্বরে ফোন করে আজকের অতিথির কাছ থেকে জেনে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা শিরোনামগুলো দেখে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথম আলো, একই কায়দায় এবার কুষ্টিয়ায় খুন, অনুপ্রবেশকে সমস্যা মনে করছে আসাম, সমাধানে সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ। ঘূর্ণিঝড় আজ আঘাত হানতে পারে রুয়ানু। জনকণ্ঠের শিরোনাম, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রুয়ানু, আজ আঘাত। মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় শীঘ্রই। চীনেতে 6 জঙ্গিকে ধরতে এবার রেড অ্যালার্ট, হোয়াইট হাউসের কাছে গুলি, সর্বোচ্চ সতর্কতা। ইত্তেফাকের শিরোনাম দেখব, ঘূর্ণিঝড় রুয়ানু আঘাত হানতে পারে আজ। চট্টগ্রাম, মংলা, পায়রায় 7 ও কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত। বৈঠকের কথা স্বীকার করলেন আসলাম চৌধুরী, ভিডিও ফুটেজে দেখানোর পর চুপসে যান। রিজার্ভ চুরি, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার কম্পিউটার ব্যবহৃত হয়েছে। গুপ্ত হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে প্রধানমন্ত্রী। বুলগেরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সাক্ষাৎ। নরসিংদীতে লাশ নিয়ে শত শত মানুষের মিছিল। কালের কণ্ঠ শিরোনাম দেখব, কথা রাখেননি ব্যবসায়ীরা, কৌশলে দাম বাড়াচ্ছেন, আত্মঘাতী বিএনপি। কুপিয়ে লালন ভক্ত চিকিৎসক হত্যা, কূপ খেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক আশঙ্কাজনক। আমি সেই হতবাক শিক্ষক, ঢাকা মেডিকেলে স্থানান্তর। 2 প্রধানমন্ত্রীর বৈঠক, ঢাকা সোফিয়া সম্পর্কে নতুন দিগন্তের সূচনা। দুঃখিত। সংবাদ, কুষ্টিয়া লালন ভক্ত হোমিও ডাক্তারকে কুপিয়ে হত্যা, আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উসমান পরিবারের ব্যাপারে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে, ঘাতক দালাল নির্মূল কমিটির দাবি এটি। ধর্মের দোহাই দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে সেলিম ওসমান, রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে দেশবাসী রুখে দাও সমাবেশে বক্তারা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রুয়ানু, চট্টগ্রামের 7, কক্সবাজারের 6 বিপদ সংকেত, আশ্রয়কেন্দ্র সহ ব্যাপক প্রস্তুতি। বণিক বার্তার শিরোনাম, 7 নম্বর বিপদ সংকেত, আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রুয়ানু। কুষ্টিয়ার বাউল ভক্ত চিকিৎসকের হত্যা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জখম। উচ্চশিক্ষায় সবচেয়ে অবহেলিত গ্রন্থাগার। ইনকিলাব থামছে না, সাদা পোশাকে আটক, সাদা পোশাকে গ্রেফতারের বিষয়ে উচ্চ আদালত উদ্বেগ প্রকাশ করেছেন। কুষ্টিয়ার চিকিৎসকের কুপিয়ে হত্যা, ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জখম। প্রধানমন্ত্রীর সৌদি সফর চূড়ান্ত, আজ আঘাত হানতে পারে রুয়ানু। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, কিলিং মিশন এবার কুষ্টিয়ায়, বাউল ভক্ত হোমিও চিকিৎসক খুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত। বুলগেরিয়ার সঙ্গে 4 চুক্তি, সহযোগিতায় জোরদারে ঢাকা সোফিয়া ঐক্যমত্য। ক্রোক করতে গিয়ে বিস্ময়, দামি জিনিস নেই এমপি রানার বাড়িতে। আস্থা তৈরি করতে পারছে না ইসি। সমকালের শিরোনাম, নাজুক পরিস্থিতিতে পড়ছে বিএনপি, উৎপাদন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ 7 কোম্পানির, তবু থেমে নেই শেয়ার লেনদেন। জঙ্গি খনি ধরার 2য় তালিকা আসছে। এটিএম কার্ড জালিয়াতি, ইন্টারপোলের সহায়তা নেবে পুলিশ। আজ আঘাত হানতে পারে রুয়ানু। যুগান্তর, আজ আঘাত হানতে পারে রুয়ানু, চট্টগ্রামের 7, কক্সবাজারের 6, মংলা পায়রায় 5 নম্বর বিপদ সংকেত। রিমান্ডে তথ্য, এটিএম জালিয়াতি চীনা নাগরিক জিয়ানের পেশা। কুপিয়ে চিকিৎসক হত্যা, রাজশাহীতে কড়া নজরদারিতে কারাবন্দী 31 জেএমবি। আমার সময়, পুনর্নিবন্ধন না হলে বন্ধ সিম তুলতে সময় লাগবে 2 মাস। বুলগেরিয়ার প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পরিকল্পিত গুপ্ত হত্যা। ইংরেজি দৈনিকগুলোর শিরোনাম দেখব, সাইক্লোন রুয়ানু টু মেক ল্যান্ডফল এনি টাইম টুডে। নিউজ, homeopath hacked to death, Islamic University teachers injured. Daily Star, bureau farmers at the mercy of middlemen, now Hepazot enters scenes.
ডক্টর এজি খান, শিরোনামগুলো শুনলেন। এই সময় যখন স্টুডিওতে আমরা কথা বলছি তখনও বাইরে মহা দুর্যোগ, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আপনি জানেন যে সেখানে 7 নম্বর সতর্ক সংকেত, 6 নম্বর এবং 5 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, এটির উপর আসলে মানুষের খুব একটা হাত নেই, কিন্তু যেটি করতে হবে যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কমিয়ে আনা যায় এবং যারা এই উপকূলে এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হবে, ঘূর্ণিঝড়ে রোয়ানো যেটি নাম দিয়েছে বিজ্ঞানীরা, সেটি থেকে যাদের আশ্রয় কেন্দ্রে আনা যায় এবং পরবর্তী ত্রাণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে চলে, সেই বিষয়গুলোর দিকে কিন্তু নজর রাখতে হবে। তো এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। জ্যৈষ্ঠের শুভ সকালে প্রাকৃতিক দুর্যোগের সন্ধিক্ষণে আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। এবং বৌদ্ধ ধর্মাবলীদের শুভ জন্মদিনে বৌদ্ধ ধর্মাবলীর জনগোষ্ঠীর প্রতি আমাদের এলো সহমর্মিতা এবং সহানুভূতি। প্রাকৃতিক দুর্যোগ অতীতে বিভিন্ন সময় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল, সেখান থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি। আমাদেরকে এখন যে কাজ করতে হবে তা হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করা সম্ভব নয়, কারণ দুর্যোগ যেটা আসবে সেটা তো হয়েই যাবে। যাতে আমাদের ওই এলাকার জনগোষ্ঠী জনসম্পদের যাতে ক্ষতি কম হয়, সম্পদের যাতে ক্ষতি কম হয়, এইদিকে আমাদের সচেতন থাকতে হবে। আজকে আমরা অনেক ক্ষয়ক্ষতিতে পরিত্রাণ পাচ্ছি, কারণ আমরা দুর্যোগের পূর্বাভাস থেকে আমরা জানতে পারছি যে আমাদের আজকের বা এই সময় আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগ হবে। সেখানে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখানে যারা কর্মরত আছেন সেখানে স্বেচ্ছাসেবক বাড়ানো হয়েছে, সাধারণ ছুটি সেখানে বাতিল করা হয়েছে। সবকিছু মিলিয়ে সরকার এবং আইন প্রয়োগের সংস্থা এবং সাধারণ জনগণ সবাই কিন্তু সোচ্চার এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায়। এত প্রাকৃতিক দুর্যোগে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, এই জন্য তারা কিন্তু সোচ্চার এবং সবাই সম্মিলিত কাজ করছে। তো এখানে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য করা দরকার সেটা হচ্ছে এখন যাতে এই অবস্থায় ক্ষয়ক্ষতি কমায়, এখানে সবাই একটা আশ্রয় কেন্দ্রে, নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে তাদের স্থান নিতে হবে এবং সেদের প্রাকৃতিক খাবারের পর্যাপ্ত খাবার সেখানে সরবরাহ করতে হবে, বিশুদ্ধ পানি যাতে পেতে পারে সে ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং এই প্রাকৃতিক দুর্যোগ শেষে সাথে সাথে সেখানে সবাইকে পুনর্বাসন করা হয় এবং তাদের যে অভাব অনটন বা চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান যা দরকার সেগুলো আমরা লক্ষ্য রাখতে হবে। এবং সেখানে যে ত্রাণগুলো যাবে সেই ত্রাণগুলোতে সুষ্ঠু বন্টন হয় এবং যারা ক্ষতিগ্রস্ত সে মানুষগুলো সে ত্রাণগুলো পায়, এই বিষয়গুলো আমাদের সচেষ্ট থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। এই ত্রাণগুলো যেন অপব্যবহার না করায় এবং এইগুলো কেন হাতিয়ে না নেয়। আমরা আমাদের এলাকায় আগে দেখছি যে বরগুনা যে পাথরঘাটা যে ঘূর্ণিঝড় হয়েছিল বা যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেখানে যে মাথা পিছু যে ত্রাণ দেওয়া হয়েছিল সেই ত্রাণ যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পেত তাহলে তারা কিন্তু আগের অবস্থা থেকে অনেক ভালো অবস্থা আসতো। কিন্তু দেখা গেল ওই ত্রাণগুলো প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সেটি অনেক পরের ব্যাপার। এই সময় এখন যে দুর্যোগ এখানেও না, এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। মোকাবিলা করতে তো দুর্যোগের মোকাবিলা করতে হবে, মানুষদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হবে, পশু পাখি নিরাপদ জায়গায় রাখতে হবে, তাদের সহায় সম্পদ যেখানে সে আশ্রয় কেন্দ্রে নিতে হবে এবং এদের সুচিকিৎসা, তারপর বিশুদ্ধ পানি, তারা থাকার অবস্থা, তাদের এরপরে মহামারী আকারে রোগ ব্যাধি দেখা দিতে পারে তার মোকাবিলা করা, এরপরে তারপর আবার পুনর্বাসন করা এবং তাদের পরবর্তী আর্থিক সচ্ছতায়নের যে দানগুলো, অনুদানগুলো এখান থেকে আমাদেরকে পর্যাপ্ত দিতে হবে। তাহলে এই যে ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবে না, এই ক্ষতি থেকে তারা মুক্তি পাবে না এবং তারা আর্থিকভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে। জি ডক্টর এজি খান, আপনি জানেন যে সাইক্লোন সেন্টার সরকারের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে, কিন্তু একটি অভিযোগ আছে যে যতটা দরকার, একটি রিপোর্টে দেখলাম, এই মুহূর্তে আমার নামটি মনে নেই এলাকার, কিন্তু ওখানে জনসংখ্যা হচ্ছে 16,000, সেখানে সাইক্লোন সেন্টার আছে 2টি, অর্থাৎ সমস্ত লোক যদি সেখানে আশ্রয় দিতে হয় তাহলে প্রায় 8,000 করে এক একটাতে রাখতে হবে, সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব না। আরেকটি হচ্ছে সাইক্লোন সেন্টারগুলোর মান নিয়েও প্রশ্ন আছে, অনেক সময় দেখা যায় যে সেগুলোই বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অনেকবার বলার পরও প্রশাসনের লোকজন বলছে, মাইকিং হচ্ছে, টেলিভিশনে সতর্কতামূলক বার্তা প্রচার করা হচ্ছে, কিন্তু যারা বাড়িতে আছেন তারা সেখান থেকে আসতে চান না। এটির কি কারণ বা কি করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে আনা যায়? এটা হচ্ছে আমাদের অজ্ঞতা, মূর্খতা, অশিক্ষা। তারা সম্পদকে বেশি ভালোবাসে নিজের জীবনের চেয়ে, তারা সচেতন না। তাদেরকে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই যে ক্ষতিগুলো হয়
তারা ওখানে থাকার পরিপ্রেক্ষিতে তাদের জীবনে যে ক্ষতি হচ্ছে, তাদের মালে যে ক্ষতি হচ্ছে, এইগুলো তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে, তাদেরকে সুশিক্ষা দিতে হবে এবং এই সম্পর্কে তাদেরকে বারবার তাদেরকে জানাতে হবে। কিন্তু আমার যে আপনি বলছেন যে পুনর্বাসন কেন্দ্র বা আশ্রয়স্থল, আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের দেশ কিন্তু এখনো দারিদ্র সীমার ভিতরে আমরা আছি। সবকিছু সরকারি উপর আমরা নির্ভর করি, তাহলে কিন্তু সবকিছু পাওয়া যাবে না। ব্যক্তি উদ্যোগ নিয়ে, সামাজিক উদ্যোগ নিয়ে, উপকূল অঞ্চলে যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন তারাও কিন্তু চাইলে এগুলো পারেন নির্মাণ করতে। তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে ওখানে ঘূর্ণিঝড় হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, যখন যে মহামারী আকারে বা বড় বড় বন্যা হোক, এই সময় সাধারণ মানুষকে আশ্রয় দিতে পারে এবং তার আশ্রয় কেন্দ্র তা কিন্তু করতে পারেন সদ্যোগে। আর সরকারি যে দুইটা আছে, এখন তো মানুষ যাচ্ছে না একটাই কারণ, ওখানে যত ব্যবস্থাপনা নাই এবং ওখানে গেলে যদি তাদের এই সম্পদ নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে ওখানে যাবো কিন্তু প্রাকৃতিক দুর্যোগ না হইতে পারে। এই যে মানুষের একটা অবস্থা আছে, অনেক সময় গেল অনেক সংকেত দিল 7 নম্বর 8 নম্বর ঝড়ঝঞ্ঝার সঙ্গে লড়তে হয়, মনে করে যে নাও আসতে পারে, নাও আসতে পারে, এই যে একটা কথা, এই জন্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ওখানে অবস্থান করছে। এটা কিন্তু সেই রাখালের গল্পের মতো যে বাঘ, সত্যিকারের বাঘ যখন আসবে তখন সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা আলোচনায় ফিরবো, আমাদের বিরতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ডাক্তার এজি খান। আলোচনায় ফিরবো, ছোট্ট বিরতি নিয়ে, আশা করি আমাদের সাথেই থাকবেন। একত্রিশের মধ্যে রবি সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকারী একজন ভাগ্যবান বিজয়ী পাবেন 10 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও প্রতিদিন একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 1 লক্ষ টাকা এবং প্রতি ঘন্টায় একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 10,000 টাকা। এখনই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করুন আর জিতে নিন আপনার পুরস্কার। রবি। পুরো পরিবারের সবচেয়ে বিজি কিন্তু আমি। এই যে টুকটুকি সব সময় ভুলে যায় দরজা লাগাতে, আর দুষ্টুটার তো 2 মিনিট পর পরই আমার কথা মনে হয়। মাকে দেখে মনে হয় কি নেই পৃথিবীতে। আর লোডশেডিং সে তো লেগেই আছে। এত কিছু সইবার পরেও সবার মুখে হাসি ফোটাতে আমার কি যে ভালো লাগে। দেশি পরিবেশ আর দেশি পরিবারের চাহিদা মাথায় রেখেই তৈরি ভিশন ফ্রিজ, যার শতভাগ কপার কন্ডেন্সার সব ঝামেলা সহ্য করে আপনাকে দেয় সব সময় ফ্রেশ খাবার। ভিশন ফ্রিজ, সব সয়ে যায়। কোনো সমস্যা? এটা কোনো বাড়ি হলো বাবা? লজ্জায় কাউকে আসতে বলতে পারি না। যেমন আছিস তেমন থাক বাবা। এবার বাড়ি বানাতেই হবে। এত বাড়ি বাড়ি করছিস, একদিন বাড়ি ভেঙে চাপা পড়ে মরবি। লোকজন ভেঙে পড়ার ভয়ে কি বাড়ি করছে না? তোমার বন্ধু তো যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ার, তাকে ফোন করে দেখো না। তুই তো জানিস আমার তো সবই ভেঙে পড়ে। কি করি বল? এত ভয় পেলে চলে? তুই যুক্তরাজ্য থেকে আমার জন্য রড পাঠা। যুক্তরাজ্য থেকে রড পাঠানো লাগবে না। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। 50 লক্ষ সাইক্লিক লোডিং এ ভূমিকম্প সহনীয়, তাই ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তুই নির্দ্বিধায় বন্দর স্টিলের রড দিয়ে বাড়ি বানাতে পারিস। তুই আমাকে বাঁচালি। আর নয় গড়াগড়ি, এবার হবে শক্ত বাড়ি। বন্দর স্টিল, আর ভাঙার ভয় নাই। বন্দর স্টিল, বিলিভস ইন কোয়ালিটি। 31 মধ্যে রবি সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকারী একজন ভাগ্যবান বিজয়ী পাবেন 10 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও প্রতিদিন একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 1 লক্ষ টাকা এবং প্রতি ঘন্টায় একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 10,000 টাকা। এখনই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করুন আর জিতে নিন আপনার পুরস্কার। রবি। আপনার ঘরের সবাইকে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত রাখে ভিশন আয়রন। এর স্প্রে অ্যান্ড স্টিম বাটন এবং সিরামিক কোটিং সোল প্লেট কাপড়ের কোনো ক্ষতি না করেই আপনাকে রাখে রেডি। ভিশন আয়রন, আপনি এবার রেডি। 2 GHz 64-bit octa-core processor with 3 GB RAM, powered by 3500 milliampere battery. Walton Premier ZX2, the smartphone that understands you. রবি দিচ্ছে সিম্ফনি স্মার্টফোনে 1000 টাকা সমমূল্যের রবি ইন্টারনেট এবং টক টাইম বোনাস। এর চেয়ে কম মূল্যে স্মার্টফোন বান্ডেল অসম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। বাড়িতে লাগান শাইন ফ্লাশ ট্যাঙ্ক। ফ্লাশ দ্য ওয়েস্টেজ, ডোন্ট ফ্লাশ দ্য ওয়াটার।
শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মোর ধরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। 31 মের মধ্যে রবি সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকারী একজন ভাগ্যবান বিজয়ী পাবেন 10 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও প্রতিদিন একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 1 লক্ষ টাকা এবং প্রতি ঘন্টায় একজন রেজিস্ট্রেশনকারী পাবেন 10,000 টাকা। এখনই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করুন আর জিতে নিন আপনার পুরস্কার। রবি। আরে বলদ, গোড়াতেই তো গলদ। বলদ? আম্মা, মোটর অথবা পাইপ যতই ভালো হোক, যদি গোড়ায় থাকে গলদ তাহলেই শেষ। পাইপের গোড়ায় ফিট করুন RFL রোবো ফিল্টার। নগদ রেজাল্ট, মাটির গভীর থেকে উঠে আসবে স্বচ্ছ পানি। RFL রোবো ফিল্টার, স্বচ্ছ পানির গ্যারান্টি। রবি দিচ্ছে সিম্ফনি স্মার্টফোনে 1000 টাকা সমমূল্যের রবি ইন্টারনেট এবং টক টাইম বোনাস। এর চেয়ে কম মূল্যে স্মার্টফোন বান্ডেল অসম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। প্রিয় দর্শক, বিরতির পর এক দফা আমন্ত্রণ। আমাদের সঙ্গে আছেন ডক্টর এজি খান, প্রধান সম্পাদক আমার সময়। ডক্টর এজি খান, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে গুপ্ত হত্যা যেটিকে বলা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে, সেটি বন্ধ হচ্ছে না এবং একের পর এক সেই সমস্ত মানুষদেরকে হত্যা করা হচ্ছে যারা সমাজের প্রকৃতিশীল মানুষ এবং বিশেষ করে যারা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত আছেন। এবং আপনি দেখেন যে চিকিৎসক, আপনি নিজেও একজন চিকিৎসক, 2 জন চিকিৎসককে পর্যন্ত হত্যা করা হলো। গতকাল কুষ্টিয়ায় হত্যা করা হয়েছে চিকিৎসক সানাউর এবং আহত হয়েছে তার বন্ধু ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামান। এই চিকিৎসক কিন্তু দীর্ঘদিন ধরে, প্রায় 1 যুগ ধরে তিনি বিনামূল্যে সেখানে একটি কেন্দ্র আছে, সেখানে তিনি চিকিৎসা দিয়ে আসছিলেন এবং তিনি মানব সেবায় তার ব্রত ছিল এবং কোন কোন পত্রিকায় লেখা হয়েছে তিনি লালন ভক্ত ছিলেন। বাউল ভক্ত চিকিৎসককে হত্যা, এরকম কথা। এবং সর্বশেষ যে তথ্যটি আসছে, র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে একটি ব্লগার প্রকাশক হত্যার সঙ্গে এই হত্যার মিল আছে। তো এই যে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, শেষ কোথায়? আমরা যদি এই কথাটিও অনেকবার বলেছি, শেষ কোথায়? আর কতবার শেষ কোথায় এই কথাটি বলতে হবে? আজকের স্বাধীনতা সপক্ষে শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন। এই সময় আমাদের এই দৃশ্য দেখতে হবে, এটা ভাবতে আমার অবাক লাগে। আজকের শিক্ষক হত্যা, চিকিৎসক হত্যা, দর্জি হত্যা, সমাজের সুশীল মানুষকে হত্যা, ব্যবসায়ীদের হত্যা, আজকে সাংবাদিকের হত্যা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। এই বিষয়ে আমাদের ভাবতে এখন জান কেমন মনে হচ্ছে আমরা কোন স্বর্গে বাস করছি, অভ্যস্ত হয়ে গেছি। এখন যেন মনে হচ্ছে কি জানি কখন আমার পরিণতি এরকম হয়, কি জানি কখন আমার ভাইয়ের পরিণতি এরকম হয়, কি জানি কখন আমার প্রতিবেশীর পরিণতি এরকম হয়, কি জানি কখন আমাদের সাংবাদিক পরিণতি এরকম হয়। এই যে কেমন একটা আমাদের ভীতিকর অবস্থা পরিণত হয়েছে, এখান থেকে পরিত্রাণ আমাদের অবশ্যই দরকার। আমরা অবশ্যই জানি যে আমাদের দেশে এখন যে পরিস্থিতি হচ্ছে, একটা আন্তর্জাতিক চক্রান্তের ভিতরে আমরা পড়ে গেছি। সারা পৃথিবীর থেকে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য একটা চক্রান্ত শুরু হয়েছে। এর সাথে আমাদের বাংলাদেশের কিছু সন্ত্রাসী ব্যক্তিও জড়িত আছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে বের করে আইনের আওতায় আনতে হবে, তা না হলে এরকম হত্যা চলতে থাকে তাই এই রাষ্ট্রটা একসময় সত্যি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে এবং বিশ্ব থেকে একটা বিচ্ছিন্ন রাষ্ট্র বলে মনে হবে। কারণ এইভাবে যদি প্রতিদিন প্রতিনিয়ত মানুষ হত্যা হতে থাকে, মানুষ যদি খুন হতে থাকে, মানুষ যদি ঘর থেকে বেরোতে না সাহস পায়, মানুষ সামাজিক কাজ করতে না পারে, জনসমুদ্রে কাজ করতে না পারে, যদি মত প্রকাশ করতে না পারে, তাহলে মানুষের শেষ গন্তব্য কোথায় থাকবে, মানুষ কোথায় গিয়ে পৌঁছাবে? এটা ভয়ের সংস্কৃতি, স্বাভাবিক আচরণ করতে পারে না, সেই স্বাভাবিক যে শিক্ষার্থী সে ঠিকমতো পড়াশোনা করতে পারবে না, যিনি চিকিৎসা করতে পারবেন না, যিনি অফিসিয়াল কাজ করেন তিনি কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকবেন। তিনি যদি হুমকির মধ্যে নাও থাকেন, সার্বিক যে বাতাবরণ সেটিকে কিন্তু তাকে ছুঁয়ে যায়। অবশ্যই আছে, আমাদেরকেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু উদ্বিগ্ন করে, যে কোনো মানুষকেই করে, যে সেই পরিস্থিতি কিন্তু
উদ্ধার পেতে হবে আমাদের, উদ্ধার পেতে হবে, কঠোর হস্তে এটাকে দমন করতে হবে। আমার মনে হয় যে আইন প্রয়োগের সংস্থাদের আরো সতর্ক হতে হবে এবং তাদের নজরদারিকে আরো বাড়াতে হবে, তাদের যোগ্যতাকে আরো বাড়াতে হবে। কোন অবস্থাতেই এই সন্ত্রাসী গোষ্ঠী যাতে তাদের বিস্তার করতে না পারে, সন্ত্রাসী গোষ্ঠীর মাথা সাদে না উঠতে পারে, সন্ত্রাসী গোষ্ঠীর বাংলাদেশের জমিনে কোনো ঠাঁই না পায়। এই কারণে আমাদেরকে যে পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটার পর এগুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু এই যে চিকিৎসক তার উপর হামলা হতে পারে, সেখানে তো গোয়েন্দা বাহিনী আছে, নানা রকম, একটা জেলায় তো অনেক আইন শৃঙ্খলা বাহিনী অনেক সেট আপ আছে, তারা তো এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন। এবং সেটি যেহেতু এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, আমরা তো কোন একটি ঘটনার এরকম প্রোটেকশন দেখলাম না যে আগে থেকেই সেটি আমার মনে হয় যে আমাদের দেশে বন্ডল করে দেওয়া হয়েছে। আমাদের দেশে যে গোয়েন্দা বিভাগ অন্য রাষ্ট্রের মতো সক্ষম কিনা সন্দেহ, কারণ তাদের জনসংখ্যা হয়তো খুবই কম। তাহলে তারা মনে করছে এবং হোমিও চিকিৎসক তাকে একই খুন করবে এবং দর্জি তাকে একই খুন করবে, তাদের নজরে না। দর্জির কিন্তু হুমকি ছিল, জেলে ছিলেন 6 মাস জেলে ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী তাকে মূল্যায়ন করে নাই, বা তার হইতে পারে তার মূল্যায়ন না করলে, মূল্যায়ন যদি করতো তাহলে তাকে প্রোটেকশন দিত, তাহলে তার হত্যা না করে তার জন্য তার জীবনের নিরাপত্তা দিত। সেটা নিরাপত্তা দিচ্ছে না যে একটা কিছু না একটা ঘাটতি কোথাও না কোথাও আছে, হয় তাকে মূল্যায়ন করেনি, অথবা আইন প্রয়োগের সংস্থার সামর্থ্য নাই, বা আইন প্রয়োগের সংস্থা মনে করে নাই, বা আইন প্রয়োগের সংস্থা অবমূল্যায়ন করছে, যে কোনো একটা কারণেই ঘটনা করছে। তো এই বিষয়গুলো থেকে আমার শিক্ষণীয় আছে যে আমাদের প্রত্যেকটা কাজে ঘটনার আগে যাতে সে না ঘটতে পারে, এদিকে আমাদের সচেতন হতে হবে এবং সুদৃষ্টি রাখতে হবে। লালন ভক্তের কথা বলা হচ্ছে, লালনের গানে কিন্তু আছে জাত গেল বলে একই আছে। লালন তো আমাদের, আমি একটু শেষ করি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না। লালনের গানই যেন আসলে ব্যঙ্গ করছে এই যারা কুপিয়ে হত্যা করেছে তাদেরকে, কারণ ধর্মের বিষয়টি সামনে নিয়ে আসা হচ্ছে, কিন্তু ধর্মের নামে আসলে কিন্তু তেমন কিছুই নাই, আমল নাই, সেই যে বিধিবিধান সেগুলো মানার কোনো ব্যাপার নাই, আছে শুধু কুপাকুপি, হত্যাকাণ্ড, রক্তারক্তি। এই যে সত্য কাজে সত্যের যে আহ্বান, মানুষের যে ভেদাভেদ, জাতে যে ভেদাভেদ, সেটা কিন্তু লালন মানেননি। মানে সেটি তিনি ঘুচাতে চেয়েছিলেন। সেই আদর্শ যদি কেউ ধারণ করে তাকে হত্যা করতে হবে কেন? যে আদর্শে ধারণ করুক না কেন, যে আদর্শে পালন করুক না কেন, যে আদর্শে মেনে চলুক না কেন, তাকে হত্যা করার অধিকার কেউ দেয়নি। ইসলাম ধর্মে হত্যার তো কোনো স্কোপই নেই, সন্ত্রাসের কোনো স্কোপই নেই। যারা ইসলামের নামে এই হত্যাযজ্ঞ চালায় তা ইসলামে কেউ না, তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে, তারা ইসলামের নামে সন্ত্রাস সংস্কার চাপিয়ে দিয়েছে। আর লালন তো আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, কারণ আমরা ছোটবেলা থেকে লালন গীতি শুনে আসছি, আমাদের বংশধর লালন গীতি শুনে আসতেছেন। লালন তো কোনো ধর্মীয় উস্কানি দেয়নি, লালন তো কোনো ধর্মীয় উস্কানি দেয়নি, কারো ধর্মে আঘাত আনেনি, কারো ধর্ম পালনে বাধা সৃষ্টি করেনি, কারণ ধর্মকে অবমূল্যায়ন করেনি। কিন্তু এইটাই মূল কথা হচ্ছে, কিছু পথভ্রষ্ট সন্ত্রাসী মানুষকে বিভ্রান্ত করার জন্য, ইসলামকে বিভ্রান্ত করার জন্য, ইসলামের দোষ চাপানোর জন্য হত্যাযজ্ঞ পরিচালনা করতেছে। এদেরকে আবার একই কথা বলতে, এদেরকে খুঁজে বের করে তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। যেমন কদিন আগে একটা 6 জন জঙ্গিকে শনাক্ত করেছে এবং তাদের ছবি প্রকাশ করছে, এদের 2 জন পুরস্কার করছে। এমনি ভাবে এই আরো কে জড়িত আছে, 6 জন দিয়ে তো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড রাষ্ট্রীয় পরিচালনা সম্ভব নয়। এদের সাথে আরো বিশাল একটা গ্রুপ আছে, একটা গোষ্ঠী আছে, একটা দল আছে, যাদের অর্থ যোগান দেয়, যাদের পরামর্শ দেয়, যাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করে, যাদের বুদ্ধি সহায়তা করে, এদেরকে আমাদের বিচার আওতায় আনতে হবে। বিচার আওতায় আনতে পারলে আমার মনে হয় এই ধরনের হত্যাযোগ্য অনেকটা কমে আসবে, বন্ধ হয়ে যাবে। যেখানে একটি খুবই কৌতূহলের জায়গা, এবং কৌতূহল না, এটা জিজ্ঞাসারও জায়গা এবং বিশ্লেষণের দাবি রাখে সেটি হচ্ছে যে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এখানে দেখা যাচ্ছে মোটরসাইকেলে করে খুব তরুণ বয়সী ছেলেপেয়েরা এরা যাচ্ছে এবং খুব নিখুঁত ভাবে এই হত্যাকাণ্ডটি সম্পন্ন করে খুব স্বল্প সময়ের মধ্যে তারা স্থান ত্যাগ করছে, তাদের কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে না। আমি যে জায়গাটিতে প্রশ্নটা রাখতে চাচ্ছি, একদিকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তিনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র সমাজ সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকদিকে কিন্তু তরুণ প্রজন্মের একটি অংশ, তারা বিপদগামী হোক আর যাই হোক, তারাও কিন্তু খুনিতে পরিণত হচ্ছে। এই যে এরাও কিন্তু আমাদের দেশের মানুষ, তাদের এই বাকি জীবন তারা কিভাবে পার করবে, এবং এই খুনি যে তৈরি হচ্ছে এর কারখানা কোথায়, সেটি কিন্তু
খুবই জরুরি ভিত্তিতে সেটি কিন্তু আবিষ্কার করা দরকার। আজকের তরুণ সমাজ যদি পথভ্রষ্ট হতে থাকে তো এক সময় তো আমাদের সব খুনি তরুণ সমাজ পাওয়া যাবে, তখন তো ভালো মানুষের এমন খুনি হয়েছে যে আমরা এখন বোধহয় খুনি রপ্তানি করতে পারি। একই কায়দায় একইভাবে এই খুনগুলো। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই কথা বারবার বলছে যে এটার সাথে রিলেটেড, এটার সাথে রিলেটেড যদি হবে তাহলে তাদেরকে সমূলে মূলোৎপাটন করা হচ্ছে না কেন? কোথায় আমাদের ব্যর্থতা? এই আমাদের ব্যর্থতা গেলে কিন্তু এখানে একটি নিয়ম, আমি দেখেন যে 3 জন করে আসছে, হত্যা করে চলে যাচ্ছে। এই মোটরসাইকেলকে এখানে আমাদের, আমি আজ বলতে চাই একই কথা বারবার বললে সেই দোষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আঙ্গুলি দেওয়া হয়। কারণ 3 জন যখন দ্রুত বেগে একটা মোটরসাইকেল যায় ওই এলাকায় তো কোথাও না কোথাও আইন শৃঙ্খলা হয়, তাদের থামতে হয়। এটা কি করে? এদের কি করে? এদের দায়িত্ব কোথায়? তা এই বিষয়গুলোকে আমাদেরকে আরো কঠোর হতে দমন করতে হবে। এই বিষয়টা আমাদের আরো গভীরভাবে দেখতে হবে। অনেক সময় দেখা যায় নেম প্লেট বিহীন একটা মোটরসাইকেল চলে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে ফুল নম্বর দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ চোখ আমাদের আছে কিন্তু চোখে আমরা দেখি না, দেখিও না দেখার ভান করি, কানে শুনেও না শোনার ভান করি, মূর্তি শিখে মুখে, মূর্তি শিখে মারছে মুখে। আমাদের শুয়ে গেল সহনীয়, যেটা এটা মনে হচ্ছে দায়বদ্ধতা নাই আমার কোনো দায় দায়িত্ব না। আমি এখানে আসছি, ডিউটি করতেছি, আমার শেষ, সকালে আসতেছি 8 ঘন্টা ডিউটি করে চলে এসেছি, মাসে বেতন নিচ্ছি, এখানে শেষ। কিন্তু আসলে সামাজিক দায়বদ্ধতা এখানে শেষ না, রাষ্ট্রীয় দায়বদ্ধতা এখানে শেষ না। এর যে ক্ষতিকর দিক, এটা বোধহয় ভয়াবহতার দিক, ভয়াবহ দিকে জি এইভাবে চলতে গেলে গুপ্ততা আরো ব্যাপক বাড়ে যাবে। একসময় দেখা যাবে কারো জীবনে নিরাপত্তা থাকবে না। আপনি আমি কথা বলতেছি, যারা সমাজে যাদের মুখ চিনবে, সমাজে ভালো কথা বলবে, সমাজে যারা একটু প্রতিষ্ঠা লাভ করবে, সমাজের সুনাম রয়েছে, সমাজ সেবা যা করবে, প্রত্যেকের তাকে নিয়ে তারা যে লোকটা এখানে ভালো কাজ করে, এখানে ভালো কথা বলে, এখানে ধর্মের কথা বলে, এখানে সমাজ সেবার কথা বলে, এখানে বিনামূল্যে চিকিৎসা দেবে, এখানে ভালো কথা বলবে, এখানে কেন পত্রিকা চালাবে, এখানে সাংবাদিক পোশাক চালাবে, এইভাবে ধীরে ধীরে তারা মানুষকে হত্যা করতে থাকবে। অর্থাৎ তারা এমন মানুষকে হত্যা করবে যে মানুষকে হত্যা করার 5 জন ভীতি সঞ্চয় হবে। এই বিষয়গুলো আমাদেরকে যথেষ্ট ছোট করে যদি বলেন আসার জায়গায় যে আমরা আসলে এখান থেকে কিভাবে বেরোতে পারি। এখান থেকে বেরোতে গেলে আমাদের আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইনের শাসনের প্রয়োগ করতে হবে এবং আমাদের নৈতিক চরিত্রের অধিকার হতে হবে। আমাদের ধর্মীয় অনুভূতিকে আমাদের স্থান দিতে হবে, যে কোন ধর্মেই সন্ত্রাসের স্থান নাই, কোন ধর্মেই সন্ত্রাসের স্থান নাই, খুনের স্থান নাই, মৃত্যুর স্থান নাই, ধর্ষণের স্থান নাই, হাইজ্যাকের স্থান নাই, ঘুমের স্থান, কোন ধর্মই এটা বলছে না। আমার ধর্মীয় অনুভূতি জাগ্রত করতে হবে। যে নিশ্চয়ই ধর্মীয় অনুভূতি জাগিয়ে আমাদেরকে এই হত্যা খুনের অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ডক্টর যেখানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। দর্শক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে। এই প্রত্যাশা থাকলে আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।